সুপ্রিয় শিক্ষার্থীরা, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দুইটা পর্ব শেষ করেছি। প্রথম পর্বতে আমরা খতিয়ান কাকে বলে, সহকারী খতিয়ান, মূল খতিয়ান, কয়টা পদ্ধতিতে আমরা খতিয়ানগুলো লিপিবদ্ধ করি, ওইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বতে আমরা আলোচনা করেছি যে টিসক পদ্ধতিতে কিভাবে খতিয়ানকে অন্তর্ভুক্ত করতে হয়, কিভাবে খতিয়ান লিপিবদ্ধ করতে হয়, সেটা আমরা দ্বিতীয় পর্বতে শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে চলমান জেরসক পদ্ধতিতে খতিয়ানকে লিপিবদ্ধ করতে হয়। আমরা জানি দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে টিসক পদ্ধতি আর একটা হচ্ছে চলমান জেরসক পদ্ধতি। আজকে আমরা চলমান জেরসক পদ্ধতিতে কিভাবে লিপিবদ্ধ করতে হয় সেটা শিখব। আমরা ঠিক দ্বিতীয় পর্বতে যে উদাহরণটা নিয়েছিলাম, সেই উদাহরণটা এখানে নেওয়া আছে। চারটার একটা জাবেদা দেওয়া আছে। এই জাবেদা থেকে কিভাবে আমরা টিসকে কিভাবে খতিয়ান করতে হয় সেটা শিখেছি। আজকে আমরা শিখবো চলমানে কিভাবে খতিয়ানটা করতে হয়। আমরা একটু এটার দিকে একটু ভালো করে মনোযোগ হব, কারণ হচ্ছে এটাতে যদি আমরা পরীক্ষার সময় কোনো পদ্ধতির কথা যদি না বলে দেয় যে তুমি চলমান জেরসকে করো বা টিসক পদ্ধতিতে করো, কোনো পদ্ধতির কথা যদি না বলে, আমরা চেষ্টা করব চলমান জেরসকে দেওয়ার। কারণ কি, চলমান জেরসকে যদি দিতে পারি তাহলে আমাদের একটু টাইমটা কনজিউম কম হবে, মানে আমরা একটু টাইমটা সেভ করতে পারবো। যে টাইমটা সেভ করতে পারবো মানে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করা যায় আর কি চলমান জেরসকে। আমরা একটু বুঝি। সেম একই পদ্ধতি। এখানে আমরা কয়টা হিসাব পেয়েছিলাম? 5টা। নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব আর বিক্রয় হিসাব। এইখান থেকে তোমার প্রথম থেকে শুরু করতে হবে সেম একই পদ্ধতি অনুসারে। যেমন প্রথম থেকে নগদান হিসাব যদি করি, নগদান হিসাব করব। আর আরেকটা কথা মনে রাখবা, এই জায়গায় হিসাব বললেই বুঝে নিবে। তোমার যদি না বলে, যেমন বলা থাকলো কোশ্চেনে যে নগদান হিসাব, ক্রয় হিসাব আর হচ্ছে পাওনাদার হিসাব তৈরি করো, তার মানে কিন্তু তোমার ধরে নিতে হবে যে এটা অবশ্যই খতিয়ান চাইছে, খতিয়ান করতে হবে। তোমার স্পেসিফিক খতিয়ানের কথা যদি নাও বলে দেয়, তোমার এইটা বললে তোমার বুঝে নিতে হবে যে এটা খতিয়ান করতে বলছে। দেখি নগদান হিসাব করি একই পদ্ধতিতে। আমরা প্রথমে এখানে দেখা গেছে চলমান জেরসকে টাকার গড় টোটাল 4টা আছে, প্রথম দুইটা এবং জেরের 2টা টাকার গড়। তো সবার প্রথমে আমাদের ইয়ারটা হচ্ছে 2017 জানুয়ারি। আমরা যেহেতু নগদান নিয়ে কাজ করব, নগদানের প্রথম এন্ট্রি আছে 1 তারিখে। দেখো নগদানের বিপরীতে আছে মূলধন। আমরা 1 তারিখের মূলধন লিখে ফেলবো, মূলধন হিসাব, মূলধন হিসাব। এর আগে যেমন আমরা ভাগ করতে হইতো, যেটা ডেবিট পাশে লাগবে নাকি ক্রেডিট পাশে লাগবে, এইখানে কোনো কিছু নেই, কারণ বিবরণের ঘর মাত্র একটাই। এই ঘরের মধ্যেই সব এন্ট্রিগুলো লিখতে হবে। নগদান, মূলধন, নগদানের বিপরীতে মূলধন আছে, মূলধনটা আমরা লিখে ফেললাম। এখন টাকাটা বসানোর ক্ষেত্রে প্রথম 2টা কলামে টাকাটা বসানোর ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কি রকম, যে এইখানে মূলধনটা আছে কোথায়? জাবেদাতে ক্রেডিটে। জাবেদাতে যদি ক্রেডিটে টাকা থাকে, আমরা যেহেতু বলছি খতিয়ানটা একটু বিপরীত, এই জন্য আমরা টাকাটা এইখানে এসে বলবো ডেবিটের ঘরে বসাবো। তাহলে এখানে ডেবিটের ঘরে কত টাকা বসাবো? 50,000 টাকা বসাবো। তাহলে এইটা আমাদের গ্যাপ। ঠিক একই পরিমাণ এটা যেহেতু ডেবিটের ঘরে হয়েছে, জেরেও আমাদের এর আগে জের মানে হচ্ছে ব্যালেন্স, তোমার কাছে কত টাকা আছে। এর আগে আমার কাছে কোনো টাকা ছিল না, এইখানে এসে দেখা গেছে যে 50,000 টাকা নতুন করে এসে পড়ছে, ডেবিট দিকে 50,000 টাকা নতুন করে এসে পড়ছে। এখন এটাই হচ্ছে আমার ব্যালেন্স। আমরা এই টাকাটা আর গণনা করব না, এখন গণনা করব এইটা। এখানে যে টাকাটা হবে, জেরের ঘরে যে টাকা হবে, এটাই গণনা করে আমরা অঙ্কগুলো পরবর্তী ধাপে যাব। তারপর সেম জিনিস নগদানের বিপরীতে জানুয়ারি 7 আছে নগদানের বিপরীতে ক্রয় হিসাব লিখলাম, ক্রয় হিসাব আছে। ক্রয় হিসাব দেখা গেছে আছে ডেবিটে, ক্রয় হিসাব আছে ডেবিটে 10,000 টাকা। ক্রয় হিসাব 10,000 টাকা ডেবিট আছে। এইখানে এসে আমরা ডেবিট দিকে টাকাটা লাগবো না, যেহেতু বলছি বিপরীত, এই জন্য টাকাটা লাগবো বিপরীত দিকে, ক্রেডিট দিকে 10,000 টাকা। খেয়াল করো, ক্রেডিট দিকে 10,000 টাকা। এরপরের যে অংশটা, এটা একটু আমাদের একটু মনোযোগ রাখতে হবে। আমরা সাপোজ ধরে নিলাম যে এইখানে ডেবিট থাকা মানে হচ্ছে আমাদের কাছে টাকা আছে, আর ক্রেডিট থাকা মানে হচ্ছে আমাদের কাছ থেকে টাকা চলে গেছে বা আমরা ঋণের মধ্যে আছি। যদি এইখানে এইটা ধরে নেই যে 50,000 টাকা যে আমার আগে থেকে টাকা আছে, এবং এই ক্রেডিট যদি ধরে নিই যে আমার থেকে টাকা চলে গেছে, সাপোজ আমরা এটা ধরে নিলাম, যদিও এই থিওরিটা একরকম না, আমাদের অঙ্কটা যাতে মনে থাকে, ম্যাথটা যাতে মনে থাকে, এই জন্য এই পদ্ধতিটা বলা আছে। ডেবিট দিকে টাকা মানে ধরে নিব আমরা যে
নতুন করে টাকা আসছে, আর ক্রেডিট দিকে টাকা মানে হচ্ছে নতুন করে টাকা চলে গেছে। এই দিকে ডেবিট দিকে টাকা থাকা মানে ধরে নিতে হবে যে এত টাকা আমার পকেটে আছে, আর ক্রেডিট দিকে টাকা থাকা মানে ধরে নিতে হবে এত টাকা আমি ঋণের মধ্যে আছি। এই জিনিসটা একটু ধরে নিবা, যে এটা আমরা একটু ভাইবা নিলাম এরকম ভাবে, তাহলে অঙ্কটা দেখা গেছে তোমাদের মধ্যে এই প্রবলেমটা হবে না। যদিও এই টাকাটার মধ্যে অনেক স্টুডেন্ট একটু সমস্যা করে, এই জন্য এই পদ্ধতিটা বলা আর কি, জাস্ট একটা ইমাজিনেশন। এখন এই টাকাটা দেখে আমরা বুঝতেছি আমার পকেটে 50,000 টাকা আছে, এবং কি হইলো নতুন করে 10,000 টাকা চলে গেছে। তো তোমার পকেট থেকে যদি 50,000 টাকা থেকে যদি 10,000 টাকা চলে যায়, কত থাকবে? অবশ্যই 40,000 টাকা। এই জন্য দেখো এখনো তোমার পকেটে 40,000 টাকা আছে, এই 40,000 টাকা ডেবিট দিকে লেখা হইল, ব্যালেন্সটা ডেবিট দিকে থাকলো। এরপরে চলে যাই আবার নগদান কোথায় আছে? নগদান আছে শেষের 3 জানুয়ারি 30 তারিখেরটা। নগদানের বিপরীত আছে বিক্রয়, লিখলাম বিক্রয় হিসাব দেখো আছে কিসে? ক্রেডিটে, তাহলে আসবে কোথায়? ডেবিটে। এই যে ডেবিট দিকে বিক্রয় হিসাব 20,000 টাকা, এটা থাকবে না কোনো কিছু। এখন এইটা দেখে বুঝতেছি এই লাস্ট অ্যামাউন্ট যেটা, এটা হচ্ছে তোমার পকেটে কত টাকা আছে, এটা দেখে কি বুঝতেছি কত টাকা আছে? 40,000 টাকা। তো এইটা বলছিলাম যে ডেবিট দিকে টাকা মানে হচ্ছে নতুন করে টাকা আসছে, ক্রেডিট দিকে মানে চলে গেছে। তো তোমার পকেটে আগে থেকে 20,000 টাকা আছে, আরো নতুন করে 20,000 টাকা, 40,000 টাকা আছে, আরো নতুন করে 20,000 টাকা আসলো, তাহলে সর্বমোট টাকা হলো কত টাকা? 60,000 টাকা। এই হচ্ছে এখানে হয়ে গেল ডেবিট দিকে 60,000 টাকা। আর এই চলমান যে ছকটা এইটুকুই শেষ, আর কোনো কিছু নেই। এর আগে যে আমরা ব্যালেন্স সিডি বিডি বার করতাম, ওই সিডি বিডি থাকতো, এখানে কোনো কিছু এরকম নাই, এইটুকুই আমাদের কমপ্লিট। ভুলও এখানে কেউ ডাবল দাগ দিবা না, এইটুকুই শেষ। এর আগের অঙ্কে আমরা ঠিক নগদানের জন্য 60,000 টাকা পাইছিলাম, এইখানেও আমরা 60,000 টাকা পাইলাম। ঠিক একই পদ্ধতিতে আমরা অন্যান্য হিসাবগুলো করবো। দেখো চলমানে যদি আমরা হিসাবটা করি, খুব ছোট একটা, কিন্তু আমাদের এই জিনিসটা সবার ভুল হয়, টাকাটা কোথায় কি রকম বসাবো এটা থেকে আমাদের একটু ভুল হয়। এটা একটু আমরা এটার দিকে একটু নজর রাখবো। যে আমি আবারও বলি, এটা জাস্ট বুঝে নেওয়া, যদিও থিওরিটা এরকম না, বুঝার জন্য আমরা প্রত্যেকের ব্যক্তিগত কিছু না কিছু পদ্ধতি থাকে, এই ব্যক্তিগত পদ্ধতি থেকে বলি যে ডেবিট ক্রেডিট, এইখানে ডেবিট মানি মানে এই ডেবিট ক্রেডিট মানে এই ডেবিট মানি ধরে নিবা যে তোমার কাছে নতুন করে টাকা আসতেছে, আর এই ক্রেডিট মানি ধরে নিবে যে তোমার কাছ থেকে টাকা চলে যেতেছে। এইটা থেকে ধরে নিবে তোমার পকেটে আগে থেকে টাকা আছে, আর এটা থেকে ধরে নিবে যে তোমার পকেট থেকে টাকা চলে তো গেছে, এমনকি তুমি ঋণে আসো। যেমন এখানে যদি 10,000 টাকা থাকতো, তার মানে আমরা ধরে নিতাম যে এই তারিখটার মধ্যে এসে প্রথম আমি 10,000 টাকা ঋণের মধ্যে ছিলাম। ঠিক একই পদ্ধতি অনুসরণ করা। মূলধনের যেহেতু ডেবিট আসলো, যে আমার নতুন করে টাকা আসছে, এই জন্য পকেটের টাকাও আসছে। তোমার যদি কারো কাছ থেকে টাকা আসে, পকেটের টাকা বাড়বে, এই যে পকেটের টাকা বাইরে গেল। তারপর টাকা চলে গেছে, ক্রেডিট মানি, পকেটের টাকা কমে গেল, আবার নতুন করে টাকা আসছে, আবার পকেটের টাকা বাইরে গেল। এই হচ্ছে এই পদ্ধতিতে আমরা টাকাগুলো বসাতে চেষ্টা করব। অবশ্যই তোমরা মেইন বইটা ভালো করে রিডিং করবা, ওইখানে অনেক ইনফরমেশন আছে, ওইগুলো তোমাদের রিডিং পড়তে হবে। যেমন এরপরের যে ধাপটা, ঠিক আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা থেকে আমরা সহকারী খতিয়ান এবং মূল খতিয়ান শিখাইতে পারবো। যেমন আমরা প্রথম পর্বেতে বলেছিলাম যে ক্রয় খতিয়ান কি, বিক্রয় খতিয়ান সহকারী খতিয়ান বা সহকারী খতিয়ান এবং মূল খতিয়ান কি সেটা শিখেছিলাম। আরেকটা কথা বলে রাখি, মূল খতিয়ানের আরেকটা নাম হচ্ছে সাধারণ খতিয়ান। মূল খতিয়ান কোন জায়গায় যদি বলে যে সাধারণ খতিয়ান করে, সাধারণ খতিয়ান করতে বললে বুঝবা যে টোটাল টাকাটা চাইছে, টোটাল টাকার খতিয়ান কিরকম। আমরা একটু উদাহরণ দেই, এটা এখন আমাদের দরকার নেই। সাপোজ সাধারণ খতিয়ানের আমার একটা ক্রয় জাবেদা দেওয়া আছে। ক্রয় জাবেদা তো চিনি, ক্রয় জাবেদা যেখানে ধারে পণ্য ক্রয় করার জন্য যে জাবেদা লিপিবদ্ধ করা হয়, যেখানে শুধু ধারে ক্রয়কৃত পণ্যগুলো লিপিবদ্ধ করা হবে, ধারে ক্রয়কৃত পণ্যের হিসাব। ওইখানে বললো ওইটার ক্রয় জাবেদা ধারে যেহেতু পণ্য ক্রয়, এটা জাবেদাটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর আরেকটা হচ্ছে পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট। এই দুইটা মনে করো যে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, এটা ক্রয় জাবেদা থেকে পাইলাম আমরা। এখন এই পাওনাদার বলতে, পাওনাদার আবার ধরলাম 3-4 জন আছে, যেমন রহিম,
রহিমের কাছ থেকে 5,000, দুইজনই ধরি, এবং আদনানের কাছ থেকে আদনান পাবে কত? 10,000 টাকা, সর্বমোট 15,000 টাকা। সর্বমোট হইলো কত? 15,000 টাকা। ধরো এটা ক্রয় 15,000, এটা ক্রয় জাবেদার একটা ইনফরমেশন দেওয়া আছে। এইটা থেকে যদি আমারে বলে যে তুমি চলমান জের ছক বা টি ছকে তুমি এখন খতিয়ান করো, মূল খতিয়ান বা সহকারী খতিয়ান। মূল খতিয়ানের আরেকটা নাম হচ্ছে কি? সাধারণ খতিয়ান। এখন আমরা কি করব? যখন আমরা এখানে ক্রয় হিসাব করব, ক্রয় হিসাবের খতিয়ান করব, ক্রয় হিসাবের বিপরীতে কে আছে? পাওনাদার। যদি আমরা চলমানে করি, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, হচ্ছে ডেবিট ক্রেডিট, সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, এটা ব্যালেন্স। ক্রয় হিসাবের বিপরীতে কে আছে? পাওনাদার। তাহলে এইখানে আমরা এসে লিখবো পাওনাদার। পাওনাদার কত আছে? কোন দিকে আছে? ক্রেডিটে। তাহলে আসবে টাকা ডেবিটে, কিন্তু সর্বমোট পাওনাদার কত? 15,000 টাকা। এই 15,000 টাকা, এখানে কোনো কিছু থাকবে না, এখানে 15,000 টাকা, এটা ক্লোজ। এই হিসাবটা শেষ। এই হিসাবটা এইটুকু। যদি এরকম হইতো যে এইখানে পাওনাদার হিসাব, দেখো ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব যখন করবো সেটাকে বলবো মূল খতিয়ান। এখানে যদি বলতো যে পাওনাদার হিসাব তৈরি করো, পাওনাদার হিসাব তৈরি করলে এই জায়গায় পাওনাদারের বিপরীতে কে আছে সেটা আমাদের দেখতে হবে। যে পাওনাদারের বিপরীতে আছে ক্রয়, লিখলাম ক্রয় হিসাব। পাওনাদারের বিপরীতে যেহেতু ক্রয় আছে, ক্রয়টা আছে ডেবিটে, তাহলে যাবে ক্রেডিটে। টোটাল সর্বমোট ক্রয় কত? 15,000। ক্রেডিট দিকে 15,000 টাকা, এখানেও ক্রেডিট দিকে 15,000 টাকা। এই যে দুইটা হিসাব করলাম, একটা হচ্ছে ক্রয় হিসাব এবং আরেকটা হচ্ছে পাওনাদার হিসাব। এই দুইটা হিসাবকে সাধারণত আমরা বলতেছি সাধারণ খতিয়ান অথবা মূল খতিয়ান। তাহলে আমাদের সহকারী খতিয়ানটা কিরকম হইতো? সেম গড় একই থাকতো, আমাদের জাস্ট এখানে নামগুলা পাল্টায় যেত। কিরকম নামগুলা পাল্টায় যেত? এর আগে আমরা পাওনাদারের যখন হিসাব করছি লিখছি টোটাল পাওনাদার, কিন্তু এখন আমাদের পাওনাদার সর্বমোট কয়জন? 2 জন। আলাদা আলাদা হিসাব করতেছি। যেমন প্রথমে করলাম রহিমের হিসাব, রহিমে আমার একজন পাওনাদার, এজন্য রহিমের হিসাব করলাম। এই যে রহিমটা কার মধ্যে আছে? পাওনাদার। তো রহিমের কাছ থেকে আমি কি করছি? ক্রয়। এই জন্য এই জায়গায় আসবে কত? ক্রয় হিসাব। কি আসবে? ক্রয় হিসাব, কারণ ডেবিট আছে ডেবিটে, যাবে কি? ক্রেডিটে। টাকা যাবে কোন দিকে? ক্রেডিট দিকে। কিন্তু রহিমের কাছ থেকে কিন্তু আমি 15,000 টাকার পণ্য ক্রয় করিনি, 5,000 টাকা। এই জন্য এই টাকাটা হবে 5,000 টাকা। ঠিক একই রকম আদনানের ক্ষেত্রে একই রকম। আদনানের হিসাব, ক্রয় হিসাব, টাকা কত আছে আদনানের জন্য? 10,000, এখানে হবে 10,000, এখানে 10,000। তার মানে যখন আমরা নাম, মানে আমাদের পাওনাদারের আলাদা আলাদা নাম ভিত্তিক করব, তখন সেটাকে আমরা বলবো সহকারী খতিয়ান। আর যখন টোটালটা মানে একসাথে আমরা খতিয়ান করব, তখন সেটাকে বলবো আমরা মূল খতিয়ান বা সাধারণ খতিয়ান। এই হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের মূল কথাটা। তোমরা অবশ্যই যে সৃজনশীল গুলো আছে সৃজনশীল গুলো দেখবে, পুরো অধ্যায়টা ভালো করে পড়বে, এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি আবারও বলতেছি, তোমরা একটু প্র্যাকটিস করবে বেশি, কারণ হিসাব বিজ্ঞানের ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করলে তাহলে দেখা যাবে তোমার একটা আইডিয়া হয়ে যাবে তোমার কতক্ষণ সময় লাগছে। কারণ হিসাব বিজ্ঞানে কিন্তু ফুল অ্যান্সার করাটা একটু জটিল, তো এই জন্য যত প্র্যাকটিস করবা তত তোমার টাইমটা আস্তে আস্তে কমে আসবে, যে তুমি খুব কম সময়ে অনেকগুলো অ্যান্সার করতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।